আসসালামু আলাইকুম। খুব বেশি রাত হয়নি, 11টা 11:30 মতো বাজে। আমি আমার ব্ল্যাক শেডে একটা লাইভে আসলাম, ঠিক মানে আমার বারান্দার পাশেই। একটা বিষয় আপনাদের সঙ্গে ডিসকাস করার জন্য এসেছি, সেই জন্যই আর কি। সেটা হচ্ছে যে আমার যে মূল আইডি, এটা তো ইতিমধ্যে লক হয়ে আছে, মানে ফেসবুক দিচ্ছে না। আমি বারবার ট্রাই করছিলাম, কয়েকটা দিন ট্রাই করিনি, আবার ট্রাই করব। এটা আমার অল্টারনেটিভ আইডি, বাংলা আইডি। এখানে মাঝে মাঝে আমি লাইভে আসি। তো রাতেবেলা বিধায় ব্ল্যাক শেডে লাইনে এসেছি, সেটা হচ্ছে যে একটা নিউজ নিয়ে, একটা সংবাদ নিয়ে। হঠাৎ দেখলাম একটা সংবাদ, সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে। তো এটা হচ্ছে হানিফ বলেছে আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াবে এবং আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আচ্ছা, তিনি বলেছেন আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে অতীতে কোনো নির্বাচন হয়নি, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই। আওয়ামী লীগ আওয়ামী লীগকে বাদ দিয়ে এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এটা আসলে ব্যাপারটা হচ্ছে যে এটা একটা কেমন কথা। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না, কেউ বলছে নাকি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে কি হবে না? আওয়ামী লীগ একটি আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল বলে পরিচিত হয়েছে তার রিসেন্টলি তাদের কার্যক্রমের কারণে। আমরা সবসময় রাজনৈতিক দলের কোনো না কোনো রাজনৈতিক দল, বিশেষ করে আমার দলের নাম গ্রিন পার্টি, আমি পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। আমরা আমাদের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা রাজনৈতিক নর্মসের বাইরে। তবে রাজনৈতিক দলের মধ্যে যারা অপরাধী, যারা খারাপ কাজ করেছে, যারা খুন খারাপি করেছে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, আওয়ামী লীগের অনেক ঐতিহ্য আছে, কিন্তু তার মানে এই না যে আওয়ামী লীগ ধোয়া তুলসী পাতা। আওয়ামী লীগের মধ্যে যারা মানে অন্যায় করেছে, যারা মানুষ খুন করেছে, যারা গণহত্যা করেছে, যারা যারা আইন মোতাবেক দেয়, তাদের তো শাস্তি হতে হবে। আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিতে কে চাইছে? মাহবুবুল আলম হানিফ, তার পক্ষে প্রেস সচিব তারিকুল ইসলাম টুটুল বৃহস্পতিবার, মানে আজকে 26 সেপ্টেম্বর 2024 গণমাধ্যমে একটা বিবৃতি পাঠিয়ে এই তথ্য জানিয়েছে। আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচনে গ্রহণযোগ্য হবে সাম্প্রতিক সময়ের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের দেওয়া এই বক্তব্যের জবাবে এমন বক্তব্য দেন হানিফ। তা আমার জানা মতে বদিউল আলম মজুমদার আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন গ্রহণযোগ্য হবে, এটা জাস্ট এটা পরের অংশটুকু বলা হয়েছে, উনি ঠিক এভাবে বলেননি। আমি যতদূর জানি, সংবাদ বিশ্লেষণের মাধ্যমে রাজনৈতিক নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমি যতদূর জানি, উনি বলেছে যে কোনো দলকেই নিষিদ্ধ করার পক্ষে, যেমন উনি না বা ওনারা না বা কেউই না। আসিফ নজরুলও বলেছে যে আমরা নিষিদ্ধের পক্ষে না, তবে যারা মানবতা বিরোধী কাজ করেছে তাদের শাস্তি সবাই চায়, একদম যে কোনো মানুষই চায়। তবে সেই অপরাধে যদি আওয়ামী লীগ নির্বাচনে, অপরাধ বোধ থেকে নির্বাচনে না আসে, তাহলে আওয়ামী লীগ না আসবে, তাকে ছাড়াও নির্বাচনে গ্রহণযোগ্য হবে, এটা বলেছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের কথা বলা হয়নি। এখানে কিছু কথার শুভঙ্করের ফাঁকি আছে, যে আওয়ামী লীগ ছাড়াও আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে। আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য হবে না কেন? বিএনপি ছাড়াও গ্রহণযোগ্য হবে। বিএনপি যদি না আসে, জাতীয় পার্টি যদি নির্বাচনে না আসে, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তা তাকে তো জোর করে একদম প্রেশার দিয়ে তো নির্বাচনে আনা যাবে না। তবে নির্বাচন সুষ্ঠু হয় কিনা সেটা দেখার বিষয়। নির্বাচন যদি সুষ্ঠু হয়, নির্বাচন যদি গ্রহণযোগ্য হয়, নির্বাচন যদি জনগণের ভোট ঠিকমতো দিতে পারে, তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে। এখন যদি সেই কোনো কারণ দেখিয়ে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে, সেক্ষেত্রে নির্বাচন গ্রহণযোগ্য হবে, এটা বলেছেন। ভুল ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই, ভুল ব্যাখ্যা আসলে আপনারা করবেন না। আর এখানে একটি কথা রয়ে গেছে, সেটা হচ্ছে যে এই হানিফ আরও বলেছেন
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখার যে হীন প্রচেষ্টা চালাচ্ছে, হ্যাঁ, এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। আচ্ছা, হীন চেষ্টা কে চালাচ্ছে? অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য কী কাজটা করেছে? একটু চোখে আঙ্গুল দিয়ে দেখান তো, যে আপনারা তীব্র নিন্দা জানাচ্ছেন আওয়ামী লীগকে দূরে রাখার জন্য। কি আওয়ামী লীগকে বরং আওয়ামী লীগের নেতাকর্মীকে শেল্টার দিয়ে, ধরেন যে সেনাবাহিনীর তত্ত্বাবধানেও যদি হয় 600 জন কজনকে শেল্টার দিয়ে রাখা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীকে দেশের বাইরে যাওয়ার সুযোগ করে দিয়েছে, এটা কে করছে? এই যে বলা হয় যে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সরকার ছিল না, এই সমস্ত গাঁজাখুরে কথা আপনারা কেন বলেন? প্রধানমন্ত্রী রিজাইন করার পরে, পদত্যাগ করার পরে, দেশের বাইরে চলে যাওয়ার পরে, কেউ বলছে পালিয়ে গেছে, আমি নাই এভাবে নাই বললাম, দেশের বাইরে চলে যাওয়ার পরে দেশটা কোনো না কোনোভাবে তো কেউ না কেউ চালিয়েছে। সেনাবাহিনীর প্রধান, রাষ্ট্রপতি অ্যালাইভ ছিল। তাহলে বাংলাদেশ তো এই রাষ্ট্রপতি তো এবং সেনাবাহিনী প্রধান তো সাবেক প্রধানমন্ত্রীকে আটকে রাখতে পারতো, তারা তো বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে। সেখানে কীভাবে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার তো আকাশ থেকে এসে পড়ে নাই, আমাদের ছাত্র জনতার সমর্থনেই আমাদের বর্তমান রাষ্ট্রপতি তাকে শপথ পড়িয়েছে, আমাদের সেনাবাহিনীর প্রধান সেখানে উপস্থিত ছিলেন। তাহলে এই যে একটা কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতি থেকে, নির্বাচন থেকে দূরে রাখার হীন প্রচেষ্টা, এইটাই হচ্ছে হীন রাজনৈতিক, এটাই হচ্ছে নোংরা রাজনীতির একটা অংশ। আওয়ামী লীগকে কেউ দূরে রাখার চেষ্টা করছে না, বরং আওয়ামী লীগ তার কৃতকর্মের কারণে দূরে চলে গেছে। আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে চলে গেছে তার কৃতকর্মের কারণে, এবং আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন বা দেশ থেকে চলে গেছেন, এটাও তার কৃতকর্মের কারণে। তাই এটা বক্তব্যটা এখন পুরোপুরি ঠিক না। আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সম্পাদক বলেছেন নির্বাচন কমিশন সংস্কারের প্রধান হিসেবে বদিউল আলম মজুমদার গণতন্ত্রের কথা বলেছেন। তো গণতন্ত্রের কথা বলেছেন, আপনারা দেখি সাংঘর্ষিক কথা বলছেন। একবার বলেন যে বদিউল আলম মজুমদার এটা বলছেন, আর বলেছেন যে উনি গণতন্ত্রের কথা বলেছেন। আবার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল, যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, দেশের উন্নয়ন, অগ্রযাত্রা, মর্যাদা যে দলের হাত ধরে, সেই দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনের কথা বলছেন। দুই রকম কথা তো আর বদিউল আলম মজুমদার বললেন। আর একটা কথা বলি, আপনাদেরকে দেশবাসীকে জানার সুবিধার্থে বলি, আমি একটা রাজনীতির চুনোপুটি, আমি গ্রিন পার্টির চেয়ারম্যান। আপনারা যখন আমার কথা শোনেন তখন আপনারা দেখেন কোনো রিয়্যাক্ট করেন না। আপনারা রাম শাম যদু মধু যেখানে সেখানে হিরো আলম সবাইকে আপনারা রিয়্যাক্ট করেন, অথচ আমাকে রিয়্যাক্ট করেন না। আমি যদি অন্যায় বলি সেটাও প্রতিবাদ করবেন, আমি যদি ন্যায় কথা বলি সেটাও অ্যাপ্রিসিয়েট করবেন। আসলে এই যে একটি কথা বলেছে যে আওয়ামী লীগ কী হয়েছে, আওয়ামী লীগের অধীনে এদেশের নির্বাচনকে মুক্তিযুদ্ধ হয়েছে, যে কথা বলা হয় যে আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল, যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। একটা কথা আছে, আওয়ামী লীগের অধীনে দেশ স্বাধীন হয়েছে, এইটা আপনাকে কে বলল? স্বাধীনতার পরে যে, স্বাধীনতার সময় যে আওয়ামী লীগ ছিল, সেই আওয়ামী লীগ এবং তারপরে আবার বঙ্গবন্ধু এসে যে বাকশাল করেছিলেন, সমস্ত দলকে নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছিলেন। তাহলে উনি বহুদলীয় গণতন্ত্রের কবর দিয়েছেন, এই কথা বললেই আমি আওয়ামী বিরোধী হয়ে যাব, বা এই কথা বললেই কি আমি বিএনপিপন্থী হয়ে যাব? আমি কি সত্য কথা বলতে পারবো না? তাহলে আওয়ামী লীগ যদি তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়, তাহলে বুঝতে হবে তখন ওই আওয়ামী লীগের মধ্যেই বিএনপি ছিল, ওই আওয়ামী লীগের মধ্যে জাতীয় পার্টি ছিল, ওই আওয়ামী লীগের মধ্যে গ্রিন পার্টি ছিল, ওই আওয়ামী লীগের মধ্যে সব দল ছিল। কারণ কি? কারণ দাদাই যদি জমি কেনে তখন নাতির জন্ম হয় নাই, বাপেরও জন্ম হয় নাই। দাদাই জমি কিনছে, তাতে কি হয়েছে? দাদাই জমির মালিক। দাদা মারা গেলে বাপে মালিক হয়, বাপে মারা গেলে নাতি মালিক হয়। তাই আওয়ামী লীগ দেশ স্বাধীন করছে এই কথা বলে আপনারা ক্রেডিট নিচ্ছেন। আওয়ামী লীগ এখন একটা রাজনৈতিক দল, এই রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশের অপর শতাধিক রাজনৈতিক দলের একটা পার্ট। তাই মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু
এবং স্বাধীনতা এইগুলো আপনাদের পৈতৃক সম্পত্তি না, এইগুলো সব দলের। তখন একটাই দল ছিল আওয়ামী লীগ, তাই আওয়ামী লীগ বলতে পারছেন। কিন্তু পরবর্তীতে যখন আরও অনেক দল হলো, তাদের দলের মধ্যে কি আওয়ামী লীগের লোক নাই? তাদের দলের মধ্যে কি মুক্তিযোদ্ধা নাই? বিএনপির মধ্যে কি মুক্তিযোদ্ধা নাই? মুক্তিযোদ্ধা আগামী 5 বছর পরে তো খুঁজেও পাবেন না, সব মারা যাবে বয়সের কারণে। তাই বলে কি মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না? কিন্তু সেই মুক্তিযুদ্ধের চেতনা শুধু আওয়ামী লীগ বিক্রি করবে, হোলসেলার। আওয়ামী লীগ কি পাইকারি ব্যবসায়ী সেই মুক্তিযুদ্ধের কৃতিত্ব চেতনা বিক্রি করার? তা না, মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের সকল রাজনৈতিক দলই ব্যবহার করবে। এটাই হচ্ছে গণতন্ত্র। তাই আপনারা ওদের কথায় ভুল বুঝবেন না যে আওয়ামী লীগের নেতৃত্বের দেশ স্বাধীন। আওয়ামী লীগের নেতৃত্বের স্বাধীন হয়েছে, কেউ কেউ অস্বীকার করতে গেছে। আওয়ামী লীগের নেতৃত্বের স্বাধীন হয়েছে, কিন্তু সেই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ না। ওই একটা মানে কি বলে, আপনার ব্যাংকিং ভাষায় বলি সিটিআর এসটিআর। হ্যাঁ, সিটিআর এসটিআর, এটা মূল কনসেপ্টের নামই হচ্ছে সিটিআর। মানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আওয়ামী লীগ মানে ওটাই বিএনপি, ওটাই জাতীয় পার্টি, ওটাই গ্রিন পার্টি, ওটাই অন্য অন্য দল। জামাতে ইসলামের বিষয়ে আমি এখন কোনো মন্তব্য করবো না। জামাতে ইসলামের আমিরই বলেছেন মুক্তিযুদ্ধের সময় তাদের যেই কৃতকর্ম বা তাদের যেই ভূমিকা, সেটার ব্যাপারে উনি মন্তব্যই করবেন না। তাই ওরা নিষ্পত্তিহীন অবস্থায় আছে। জামাতে ইসলামের উচিত এটা বলা, স্বীকার করা যে যুদ্ধের সময় যদি আমাদের কোনো খারাপ কাজ হয়ে থাকে, বা আমরা যদি কোনো মানবতা বিরোধী কাজ করে থাকি, বা আমরা যদি মানুষ হত্যার প্রতিবাদ না করে থাকি, তার জন্য ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা না চেয়ে ঝুলিয়ে রাখাটা এটা অপরাধ। আমি সেজন্য এখন জামাতের কথা বলতে চাচ্ছি না। আমি বলতেছি অন্য যারা রাজনৈতিক দল আছে, যারা স্বাধীনতা যুদ্ধের পরে যাদের জন্ম, বিএনপি, জাতীয় পার্টি, এরা কিন্তু আওয়ামী লীগ থেকেই আসে। একসময় আওয়ামী লীগই ছিল। একসময় আওয়ামী লীগ যেমন মুসলিম লীগ ছিল, এখন মুসলিম লীগকে আপনারা আওয়ামী মুসলিম লীগ করলেন, তারপরে কেটে কুটে লাস্টে আওয়ামী লীগ করলেন। এখন তো মুসলিম লীগ বলতে পারে যে আমরাই আওয়ামী লীগের জন্মদাতা। এখন আপনি যে ভাষাই বলেন না কেন, কৃতিত্ব, মুক্তিযুদ্ধের কৃতিত্ব আওয়ামী লীগ বা কেন পাবে? ভাসানীকে আবার কী দোষ করলো? ভাসানী তো মুক্তিযুদ্ধের রূপকার, তাই না? যার যার অবদান তাকে আমরা দিতে চাই। মুক্তিযুদ্ধ থেকে আরম্ভ করে তারও আগে এবং তারও পরে যত কৃতিত্ব আওয়ামী লীগ পাবে, সব দলই যা যে করেছে। এবার 24-এর মুক্তিযুদ্ধ তো করেছে অনেক দল, কারণ ফ্রন্ট লাইনে কারাও ছিল, কারো ব্যাক ফুটে ছিল। এখন আমরা গ্রিন পার্টি তথ্য প্রযুক্তিতে ছিলাম, এখন অনেকগুলো গ্রুপ ছিল যেগুলো খুবই মানে স্পর্শকাতর গ্রুপ, যেখানে দিক নির্দেশনার ব্যাপার ছিল। সেগুলো তো অ্যাডমিন ছিলাম। আমরা তো হইচই করে বলার কিছু নাই। আমরা তো গণহত্যার বিরুদ্ধে, ছাত্র জনতাকে পুলিশ মেরেছে তার বিরুদ্ধে, যখন ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল বিগত সরকার, তখন অফলাইনে বাংলা মোবাইলে বিভিন্ন জায়গার খবর নেওয়া, আদান প্রদানের জন্য একটা হটলাইন করা হয়েছিল। সেটা রাজু আহমেদ খান করছিল, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক এবং গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান করেছিল। কখনোই আঙ্গুল উঁচু করে বলেছি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যে আমরা এই করলাম সেই করলাম? আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের কারে কারে নিছেন, কারোর সাথে আলাপ করছেন? বঙ্গভবনের শপথ অনুষ্ঠান করছেন, কারোর সাথে আলাপ করছেন? প্রয়োজন মনে করেন নাই। কালীন সরকারের রাজনীতিক কোনো অভিজ্ঞতা নাই। সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি দোষারোপ করতে চাই না। তারা বাংলা কাগজের পত্রিকায় যাদের যাদের নাম দেখছে রাজনৈতিক দলগুলো, তাদেরকে একটা লিস্ট অনুযায়ী দাওয়াত দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় আরও অনেক দল আছে, সোশ্যাল মিডিয়ায় তাদের পরিচয় আছে, তাদের কাছে ওরকম ওই সংবাদপত্রও আসে না, তাদের নাম ধাম ওরকম আপনারা জানেনও না। সেজন্য আমি কাউকে দোষারোপ করতে চাই না, আমি কাউকে ব্লেম দিতে চাই না। আমি বলতে চাই যে তারা রাজনৈতিকভাবে নতুন, রাজনৈতিক অভিজ্ঞতা নাই এই অন্তর্বর্তীকালীন সরকার। সেজন্য হয়তো কিছু এখন উনি ঘোষণা দিয়েছেন যে সামনে নির্বাচনের একটা রূপরেখা বা ঘোষণা আসবে। সেটা হচ্ছে যে আগে 3 মাসের সময় এই 6 সংস্কারক, তার মধ্যে সংস্কারের করবে, ভোটার তালিকা হালনাগাদ হবে, সব কিছু হবে। সেনাপ্রধান যেমন 18 মাসের ফ্রেম দিয়ে দিয়েছে, হ্যাঁ, ফ্রেমওয়ার্ক, এর মধ্যে তার সঙ্গে কথা মিল রেখে আমাদের প্রধান উপদেষ্টা
ইতিমধ্যে IMFকে সাক্ষাৎকারের সময় বলে দিয়েছে যে এইভাবে আমরা নির্বাচনের তারিখটা ঘোষণা করব, তাতে সেই হিসাবের মধ্যে 18 মাসেই আসে বা 2 বছর আসে। কেননা 6 সংস্কারক 3 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার পরে রাজনৈতিক দলদের সঙ্গে আলোচনা হবে এবং নির্বাচনের যে ভোটার তালিকা এটা হালনাগাদ করা হলে নির্বাচনের ঘোষণা আসবে। সেখানে ওই হিসাব করে দেখবেন সেই 18 মাসেই কিন্তু আসে। তো এই জন্য যিনি এই সংস্কারের জন্য দায়িত্বে এসেছেন, একটা সরকার থেকে চেঞ্জ হয়ে আর একটা সরকার, তাকে তো অপবাদ দিয়ে কোনো লাভ নাই, তার কিছু ভুল ত্রুটি হতেই পারে। কিন্তু সামনে নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেই সুষ্ঠু হওয়ার জন্য যা যা সংস্কার করা লাগবে সেটা করবে, এটা অবশ্যই করা দরকার। অনেক মরা মানুষের নামও ভোটার তালিকায় রয়ে গেছে, সেগুলো বাদ দিতে হবে না? তাহলে তো আপনার যেই লাউ সেই কদু হয়ে যাবে। প্রশাসনের অনেক জায়গায় বিগত সরকারের লোকজনগুলো সেট করা আছে, এখনও সেগুলো ঠিকমতো সরানো হয়নি। সচিব থেকে আরম্ভ করে ডিসি পরে সাপ্লিং করা হয়েছে, তারপরেও তার মধ্যে কিছু রয়ে গেছে। যদি আপনি আগামীতে সুষ্ঠু নির্বাচন চান, তাহলে প্রশাসনকে অবশ্যই ঢেলে সাজাতে হবে, সেই সময়টুকু তাদেরকে দিতে হবে। তাই কোনো আওয়ামী লীগের এই বক্তব্য ধোপে টেকে না যে তাদেরকে বাদ দিয়ে নির্বাচনের ষড়যন্ত্র হচ্ছে, এটা ভুল কথা। আর আমাদের এইসব কথা শুনে আপনার কখনো ভাববেন না যে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বা বিএনপির পক্ষে। সত্যি কথা যখন বলবো, এই সত্যি কথাটা যার পক্ষে যাবে যেতেই পারে, আমরা তার লোক না। কারোর আমরা কোনো মানে কন্ট্যাক্ট নিয়ে আসি নেই, কাউকে আমরা মানে তার দালালি করব, আমরা কারো দালালি করি না। একটা কথাই বলি যে স্বাধীনতার যুদ্ধকালীন সময় আমার বয়সই ছিল 1 বছর, বা অনেকের যারা এখন 24-এর স্বাধীনতা এনেছে তাদের বয়স আমার মেয়ের মতো বয়স। 24-এর স্বাধীনতা যারা এনেছে তাদের বয়স 24-এর বেশি না। তাই এই বয়স নিয়েও যেমন গর্ব করতে নাই, ইতিহাস নিয়েও গর্ব করতে নাই। আপনারা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আরে মুক্তিযুদ্ধের নেতৃত্ব আওয়ামী লীগ দিছে, কিন্তু আওয়ামী লীগই ছিল, আর কোনো দলই ছিল না। অতএব আপনাদেরকে রাজনীতি শিখতে হলে আসেন, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক হিসেবে আমি বলছি, অপরাপর অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা তাদের গঠনতন্ত্র, তাদের মিশন ভীষণ, এগুলো নিয়ে আমরা গবেষণা করছি, দেশ বিদেশে পৌঁছে দিচ্ছি। 40-50টা কান্ট্রিতে আমাদের পলিটিক্স ক্লাবের শাখা আছে। আমরা হেলাফেলা কিছু নই। কাগজের পত্রিকায় আমাদের নাম ছাপা না হতে পারে, আমরা ওই মিডিয়া ক্যামেরা দেখলে মাথা উঁচু করে বড় নেতার পাশে গিয়ে দাঁড়াই না, তাই হয়তো চেহারা চেনেন না, কিন্তু বাংলাদেশের চেহারাই আমরা চেঞ্জ করে দেব। বাংলাদেশের রাজনীতি করতে হলে অবশ্যই তাকে সৎ হইতে হবে, শিক্ষিত হইতে হবে, এটা মনে রাখতে হবে। আজ হোক আর কাল হোক ওই মূর্খ সূর্খদের রাজনীতি আর চলবে না, দুর্নীতিবাজের রাজনীতি আর চলবে না। তাই মাহবুব হানিফের বক্তব্য একদম মোটেই ঠিক না যে তাদেরকে ব্যাকফুটে রেখে বাইরে রেখে তড়িঘড়িভাবে নির্বাচনে অংশগ্রহণ। আর নির্বাচনে অংশগ্রহণ আপনারা করবেন, আপনাদের মধ্যে যারা সৎ আছে, যাদের মধ্যে রক্তের দাগ নেই, যারা ষড়যন্ত্র করেনি, যারা গণহত্যা করেননি, আপনারা নির্বাচন করেন, অসুবিধা কী? কিন্তু আপনার দলের তো একটা ক্ষতি হয়ে গেছে। আপনার আওয়ামী লীগের যেমন বলছেন স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আওয়ামী লীগ যে ছাত্র জনতাকে উপর গুলি করেছে এই সরকার, তাতে আওয়ামী লীগের গায়েও রক্ত লেগেছে, আওয়ামী লীগের হাতের ছাপ আছে। হানিফ এও উল্লেখ করেন যে আইয়ুব খানের শাসনামল থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করেছে। আওয়ামী লীগ এই দেশের মাটি ও মানুষের দল। আরে ভাই, মাটি ও মানুষের দল মানে কি? মাটি ও মানুষের দল হলে তো আপনারা তো এত দুর্নীতি করতেন না, বিদেশে টাকা পয়সা পাচার করতেন না। আপনারা যে দুর্নীতি করেছেন তার এখন আওয়ামী লীগের লোকেরাই স্বীকার করে। কেন বাবা এত দুর্নীতি করেছেন? আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের সেনাবাহিনীর প্রধান, আপনাদের দুর্নীতি কোথায় কে করে নাই দেখেন। প্রধানমন্ত্রী স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী বলছে যে আমার ঘরের পিয়নও 400 কোটি টাকা নিয়ে ভেগে গেছে। তাহলে আপনারা দুর্নীতি যে করেন নাই, এটা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন? হ্যাঁ, পারবেন? আপনারা যে দুর্নীতি করেছেন এটা তো একদম স্পষ্ট প্রমাণ যে আপনাদের আমলের প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের পিয়ন পর্যন্ত 400 কোটি। আরে পিয়ন 400 কোটি টাকা নিয়ে যায় কীভাবে? এটা কি মগের মূল্য পাইছেন? আপনাকে মগের মূল্য পাইছেন? পিয়ন 400 কোটি টাকা চলে এসে আপনি ধরেন নাই, বিদেশে পাচার করে দিয়েছেন, তাহলে সরাই দিয়েছেন, তাকে শাস্তি দেন নাই। আবার বড় বড় কথা বলেন যে আমরা দুর্নীতি করিনি। আর আমরা যখন বড় বড় কথা বলি তখন বলেন আরে ভাই আমরা যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখনও বড় বড় কথা বলেছি, আমি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলেছি যে বুলডোজার দিয়ে তোমাদেরকে নামিয়ে দেওয়া হবে। এগুলো মিথ্যে কথা না, গণতন্ত্র মঞ্চের মিটিংয়ে দাঁড়িয়ে বলেছি, ওখানে 1000টা মানুষ সাক্ষী আছে। তাই বলে কি তার বেনিফিশিয়ারি হতে গিয়েছি?
একবারও কি বলেছি আপনারা নানান রকম অধিদপ্তর থেকে আরম্ভ করে নানান দখল বাণিজ্য শুরু করেছেন? বিএনপির গায়েও এই দোষটা, এটা আঙ্গুলি নির্দেশ হয়েছে। বড় বড় রাজনৈতিক দলের লোকেরা বিভিন্ন জায়গায় ফাঁক ফোকরতে ঢুকে যাচ্ছেন। আমরা কার খালু? আমাদেরকে চিনেন না? ঐক্য ফ্রন্টের সময় গ্রিন পার্টির সমন্বয়ক ছিল, মনে রাখবেন। ডক্টর কামাল হোসেন আমার বক্তব্য শুনে সুলতান মনসুরকে তখন বলেছিল, এই নাও রাজুকে দিলাম তোমাদের। ভুলে গেছেন আপনারা এসব কথা? যখন ঐক্যফ্রন্ট চোরা গলিতে হারিয়ে গেল তখন আমরা প্রতিবাদ করেছিলাম। আমি রাজু আহমেদ খান, ওই যে জামান টাওয়ারে তখন ঐক্যফ্রন্টের অফিস ছিল, আমি বলেছিলাম নির্বাচনের পরিকল্পনার সব আনুষঙ্গিক কাইকারবার কোথায় কোথায় কোন এমপি ক্যান্ডিডেটকে মারা হচ্ছে, সে সমস্ত জায়গা থেকে ফোন ফান কোথায় আসতেছে। আমাকে একজন বলেছিলেন, বাবা, মুরব্বী ক্লাসের একজন রাজনীতিবিদ বলেছেন, বাবা এগুলো সব কিছু ছিনতাই হয়ে গেছে, এগুলো সব এখন বিএনপি অফিস থেকে করা হচ্ছে। বিএনপি তখন কারে কারে নমিনেশন দিয়েছিল আপনারা জানেন না? আপনারা জানেন আমি তখন উদীয়মান সূর্য থেকে, মানে গণফোরাম থেকে নমিনেশনের জন্য আবেদন করেছিলাম। আমার রক্ত পানি করা পয়সা 5,000 টাকা আমি দিয়েছিলাম গণফোরামকে। গণফোরামের একজন নেতা মন্টু ভাই ইন্টারভিউ নিয়ে আমাকে নারী নক্ষত্র জানতে চাইলেন, এটা সেটা, তোমার ওখানে ইউনিয়ন কাউন্সিল কয়টা, উপজেলার এই ভোটার কত, ইত্যাদি ইত্যাদি, একদম লোক দেখানো ইন্টারভিউ নিয়ে। পরে ঠুস নমিনেশন দেন নাই। আপনারা গল্প দেন এক একজন যে নতুন তরুণ নেতৃত্বের বিকাশ ঘটাবেন। আমি মাস্টার ডিগ্রি পাস, 21 বছর ব্যাংকে চাকরি করেছি। আমি শিক্ষিত না, শিক্ষিত হচ্ছে রামশ্যাম যদুমধু। আবার আমি যোগ্য না, আমি মাহমুদুর রহমান মান্নার দলের যুগ্ম সমন্বয়ক ছিলাম 5 বছর। মাহমুদুর রহমান দলে যখন ছিলাম তখন আমি ব্রিলিয়ান্ট। আমি এর আগেও বলেছি, তখন ওই যে বাজেট আলোচনার সময় নাসের বখতিয়ার সাবেক কোনো এক ব্যাংকের এমডিকে মাহমুদুর রহমান মান্না বলেছিলেন, আমার দলে 2 জন ইন্টেলেকচুয়াল আছে, একজন ডক্টর জাহিদ আর একজন রাজু আহমেদ খান। তা তোমার দল যখন করেছিলাম তখন আমি ইন্টেলেকচুয়াল ছিলাম, আর তোমার দল যখন ছেড়ে দিয়েছি তখন আমি হলাম কলা গাছের ফাত্রা হয়ে গেছি। না, আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম ভাষা নিয়ে অনুসারী পরিষদের। সেখান থেকে আমি গণতন্ত্র মঞ্চের মিটিংয়ে বলেছিলাম এই সরকারকে, বিগত সরকারকে, যে আমরা বুলডোজার দিয়ে তোমাকে নামিয়ে দেব। কেন? ওই শেখ হাসিনা যখন পতন হলো তখন আপনারা বুলডোজার দেখেন নাই? অথচ আপনারা এখন গ্রিন পার্টিকে চিনেন না। চিনবেন, সময় হলে চিনবেন। আমরা আওয়ামী লীগ এবং বিএনপি, আমরা কারোর ওই তল্পি বাহক নই। ভালো কাজ করলে প্রশংসা পাবেন, খারাপ কাজ করলে বদনাম পাবেন। আমরা প্রতিবাদ করব। তাই এখন পর্যন্ত সামনের যে দিনগুলো বিএনপি বা তাদের যে সমস্ত একসাথে যারা যুগপৎ আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অ্যাপ্রিসিয়েট করি। আপনারা ভালো পথে, গুড ট্র্যাকে যাচ্ছেন, কিন্তু দুর্নীতির নাম মুখেও আনবেন না, দখল বাণিজ্য, চাঁদাবাজি, এগুলো মুখেও আনবেন না। তাহলে মনে করবেন রাজু আহমেদ খান সবচেয়ে আগে প্রতিবাদ করবে। আজকে ব্ল্যাক আউট, অন্ধকারে লাইভে এসেছি। কেন এসেছি? আলোয় লাইভে আসার দরকার না, আমার চেহারা দেখানো কোনো বড় বিষয় না। বড় কথা হচ্ছে আপনারা বাংলাদেশে রাজনীতি করতে হলে অবশ্যই দুর্নীতি করলে কোনো অবস্থায় দেশের মানুষ তা মেনে নেবে না। যারা দুর্নীতি করেছে তাদেরকে হাতে নাতে ধরা হয়েছে, প্রমাণ পেয়েছেন। তাই এখানে যেই কথাগুলো বলছে, এই নিউজে আসছে, মাহবুবুল হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উনি বলছে যে আইয়ুব খানের শাসনামল থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করেছে। আওয়ামী লীগ এই দেশের মাটি ও মানুষের দল। আওয়ামী লীগের শিকড় এই বাংলার মাটির অনেক গভীরে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিব্রত করছে। বর্তমান পরিস্থিতিতে বিব্রত করা আছেন, এটা আপনাদের কৃতকর্মের কারণে। বিব্রত না, বলেন লজ্জিত, কারণ সেই লজ্জা পাবার কাজটা আপনারা করেছেন। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, 1975 সালে জাতিপিতাকে
সপরিবারে হত্যার মধ্য দিয়ে, মানে এই নিউজে বলা হয়েছে, যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল তখনও এরকম একটা ধাক্কা এসেছিল। তখনকার ধাক্কা আর এখনকার ধাক্কা এক না। তখনকার ধাক্কা মিসক্রিয়েন্ট, যারা সন্ত্রাসী, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তার নিন্দা সবাই করে, বিএনপিও করে, জামাতও করে, সবাই করে। আর এখনকার ব্যাপারটা হচ্ছে, এখন বিগত সরকার ছাত্র জনতাকে গুলি করে শত শত মানুষকে মেরেছে। এখন কে কাকে মেরেছে? বিব্রতকর তো আপনাদের হওয়ার কথাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে বেঁচেছে এবং তাকে বাঁচার সুযোগ করে দেওয়া হয়েছে। শুকরিয়া করেন আল্লাহর কাছে, শুকুর আলহামদুলিল্লাহ বলেন। আর সে সময় আওয়ামী লীগ ঘুরে দিয়েছিল বলা হয়েছে, অতএব এবারের ঘটনায় এমন ভাবার কোনো কারণ নেই। হানিফ সাহেব বললেন এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে। আপনারা অবশ্য ঘুরে দাঁড়াতে পারবেন, আমরা তো অস্বীকার করছি না, কিন্তু যারা অন্যায় করেছে, গণহত্যা করেছে, মানুষ মেরেছে, তাদের বিচার হতেই হবে এবং এই বিচারকে মেনে নিয়েই আপনারা ঘুরে দাঁড়ান। ভালো ভালো কথা বলেন, সৎ কাজ করেন, জনগণের কল্যাণ করেন, তো ঘুরে দাঁড়ানোর কী আছে? আপনারা যারা যারা অন্যায় করেন না তারা তো সোজা আছেন, সোজাই থাকবেন। কিন্তু বাংলাদেশে যারা ক্ষমতায় আসতে চান, দায়িত্বে আসতে চান, তাদেরকে অবশ্যই অবশ্যই সৎ রাজনীতি করতে হবে। এই যে কালো টাকা পেশি শক্তি যুক্ত রাজনৈতিক সিস্টেম, বদিউল আলম মজুমদারকে আমি বলতে চাচ্ছি এবং হুঁশিয়ার করেই বলতে চাচ্ছি, উনি আমার ফেসবুকের বন্ধু, উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, উনি সুজনের প্রতিষ্ঠাতা, উনি নির্বাচন পদ্ধতির উপরে উনি সংস্কারক হয়েছেন। ওনাকে আমি আবারও হুঁশিয়ার করছি, নির্বাচন ব্যবস্থার মধ্যে যদি কালো টাকা পেশিশক্তি মুক্ত ব্যবস্থা প্রতিষ্ঠা না করেন, তাহলে সেই নির্বাচনে আবারও তারা চলে আসবে যারা কালো টাকা। আপনারা জানেন না, বিগত 3 মাসে 3,000 কোটিপতি হয়েছে। খুব সহজে সহজে হয়নি। আমাদের মাথায় কিন্তু ঘিলুমিলু কম নাই। আমরা এখন না খেয়ে মরছি, সৎ পথে আয় করতে হাত পা ভেঙে যাচ্ছে। আর এই 3 মাসে 3,000 কোটিপতি হয়েছে, তাদের রাস্তাগুলো কি পরিষ্কার আছে কিনা সেগুলো দেখতে হবে। এবং যারা দুর্নীতিবাজ তারা যেন নির্বাচনে দাঁড়াতে না পারে, তারা যেন নির্বাচনে দাঁড়ানোর আগে তারা যেন অযোগ্য হয়, সেই ব্যবস্থা করতে হবে। না হলে যাদের টাকা পয়সা নাই, যারা মেধাবী, সৎ, যোগ্য, তারা যদি নমিনেশনই না পায়, তারা নির্বাচনে যদি দাঁড়াতেই না পারে, তাহলে বাংলাদেশের সৎ মানুষ কখনো নির্বাচিত হতে পারবে না। তাই সৎ মানুষকে নির্বাচিত করতে হলে আপনাদেরকে অবশ্যই নির্বাচনী ব্যবস্থাকে বাংলাদেশের জন্য 1952 সালে সংস্কার করতে হবে। 30 চন্দ্র ধন্যবাদ। আমার ছেলেও বক্তৃতা শুরু করেছে। বাংলাদেশের জন্য 19